বলছিলাম আপনাদের, আমার সঙ্গে রুমকিও রয়েছে। রুমকি, আড্ডা দেবো ঠিকই চাটা নিয়ে, কিন্তু আজকে ভোটের কথা বলবো না, আজকে বলবো কিছু যন্ত্রণার কথা। যে মানুষগুলো রাস্তায় বসে আছে তাদের কথা বলবো আমরা, তাই তো? একদমই তাই, কারণ গতকাল আমরা দেখেছিলাম যে দীর্ঘ শুনানি পর্ব চললো, সেখানে কিন্তু আদালত স্পষ্টভাবে স্থগিতাদেশ দিলেও একাধিক প্রশ্ন তুলেছে যে কিভাবে এই অতিরিক্ত পদ এলো বা কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করা হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা হয়তো পাবো আগামী দিনে, কিন্তু প্রশ্ন তো উঠলো সমাপিতা, প্রশ্ন উঠলো। এবং কাল আদালতে শুনানি পর্বে ঠিক কি হলো, কি বলছেন আইনজীবী ফেরদৌস শামীম আর একজন আইনজীবী সিপিএম এর রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা শুনে নেব। তো কারো চাকরি যাচ্ছে না, তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে, মামলা খেতে বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে রাজ্য সরকার এসএসসি সবাই তো দুর্নীতির কথা আদালতে সুপ্রিম কোর্টে সবাই স্বীকার করে নিয়েছে। সিস্টেমিক দুর্নীতি তো বটেই, তার কারণ হচ্ছে দেখুন, যারা রেকমেন্ডেটরি অথরিটি তারাই স্বীকার করছেন যে হ্যাঁ সেখানে ভুল হয়েছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট সেখানে নির্দিষ্টভাবে নিয়ম ভঙ্গ করে দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে যোগ্য প্রার্থীরা তারা যেমন থাকুক, কিন্তু অযোগ্যদের একজনেরও চাকরি থাকা উচিত নয়। কিন্তু সেই জন্য আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, হাইকোর্টের জাজমেন্টের সাপেক্ষে, যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ উইথ এ রাইডার, যে যারা ইললিগাল অ্যাপয়েন্টিজ বলে আইডেন্টিফাইড হবে, পরবর্তীতে যাদের চাকরি চলে যাবে তাদের কিন্তু প্রত্যেকের স্যালারি ফেরত দিতে হবে। ইন দ্য মিন হোয়াইল যে স্যালারি তারা উইথড্র করবে, এবং সিবিআই যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন কন্টিনিউ করবে, কারণ আদালত বুঝতে পারছেন যে এখানে দুর্নীতি হয়েছে। প্রশ্ন তো এখানেই রুমকি, সব থেকে বড় প্রশ্ন এটাই যে সত্যি সত্যি অযোগ্যরা কেন চাকরি করবে, সাদা খাতার শিক্ষকেরা কেন স্কুলে পড়াবে, এবং তার জন্য কেন যোগ্যরা পথে বসে থাকবে? কেনই বা সত্যি যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, যদি সত্যি যোগ্য হয়ে থাকে, যদি সত্যি তাদের খাতাগুলো সাদা না হয়ে থাকে, তাহলে তারাই বা কেন এতদিন পরে এসে এইভাবে রাস্তায় বসবেন? কেন এই অবস্থা হবে তাদের? নিশ্চিতভাবে এই প্রশ্নটা তো উঠবেই। আমরা যাব আলোচনায়, অতিথিদের সঙ্গেও আলাপ করাবো, কিন্তু তার আগে আমরা একবার শুনে নেব যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন, চাকরিহারা যারা পথে বসে রয়েছেন, তারা কি বলছেন, শুনুন। এসএসসি রাজি হয়েছে যে তারা যারা যোগ্য তাদের নামের তালিকা দেবে, যেটা এতদিন তারা রাজি হয়েছিল না, এবং আমরা চাইছি, আমাদের এরপরে দাবি থাকবে যে তারা তথ্য প্রমাণ সহ নামের তালিকা দিক, যাতে আর কখনো সেই যোগ্য তালিকার ওপর কোনো রকম কোনো প্রশ্নচিহ্ন না আসে। আমাদের পরবর্তী পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। সেদিকে সুপ্রিম কোর্টে আমাদের নজর থাকবে। এসএসসি তো স্বীকারই করেছে এক প্রকার যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছে আর কারা যোগ্য। আমাদের বিশ্বাস আছে আমরা ঘুষ দিইনি, সুতরাং আমরা যে সেই মেধাযুক্ত তালিকায় থাকবো এ বিশ্বাস আমাদের আছে। ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন উঠছে যে মেধা তালিকায় কারা রয়েছেন তার হিসেবটাও কিন্তু এসএসসি সঠিকভাবে দিতে পারেনি, ভরসা করতে হয়েছে সিবিআইকে। এবং তার থেকেও বড় কথা কি জানেন, গতকাল শুনানি পর্বে বেশিরভাগ সময় অন্তত 3 ঘন্টার উদ্বেগ আমরা দেখতে পেলাম, যেখানে রাজ্য সরকার ভীষণভাবে উদ্বেগে রয়েছে যে হুজুর সংসদীয় গণতন্ত্রে বিপদ না হয়ে যায়। কেন এই আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, আমরা এই নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, আমি আলাপ করে দিতে চাইবো। একদম ডান দিকে রয়েছেন তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই, এবং আমার বাঁদিকে রয়েছে রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, মনে প্রাণে যিনি রাজ্যের শাসক দলের সমর্থক। এবং সেই কারণে রুদ্রাঙ্ক, আপনাকে দিয়েই শুরুটা করব। রাজ্য সরকার বলছে আমরা চাকরি হারাদের জন্য গিয়েছি সুপ্রিম কোর্টে, তাদের চাকরিটা বাঁচাতে। শুনানি স্থগিত, আপাতত স্বস্তির জায়গা, কিন্তু শুনানি পর্বটা দীর্ঘ। আপনি যদি লাইভ লতে দেখেন, প্রতিটা শব্দ যদি পড়ে থাকেন, তাহলে আমার প্রশ্ন, 3 ঘন্টা রাজ্য সরকারের ঠিক কোন উদ্বেগটা কাজ করছিল বলুন তো? চাকরি হারাদের উদ্বেগ, না মন্ত্রিসভা বাঁচানোর উদ্বেগ? না, এখন সারা দেশে যে উদ্বেগটা কাজ করছে সেই উদ্বেগটা এখানে মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ধরুন একটা রাজনৈতিক দল
তারা লড়াই করতে পারছে না বা তারা রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে, কারণ তারা গরিব মানুষ থেকে শুরু করে দুস্থ মানুষকে পিছিয়ে দিয়েছে। দাঁড়ান, এরা কি করছে এখন এই রাজ্যে? রাম এবং বাম মিলে মানুষের চাকরি খাওয়ার পরিকল্পনা করেছে। তার মধ্যে গায়ে লেগে গেছে, বলতে না বলতে গায়ে লেগে গেছে। মানছেন তো গায়ে লাগলো কেন? শোনো, আপনার গায়ে লাগছে কেন? চিন্তা করো, তাহলে বুঝতে পারছেন। আবার প্রশ্ন শুনো না, আপনারা কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনাদের দলের নেতা বলেছিল যে যদি দেখা যায় কোনো বিচারপতি বিচার ব্যবস্থা থেকে ছেড়ে দেওয়ার পর কোনো রাজনৈতিক দলে ঢুকে যায়, আমরা দেখতে পাচ্ছি প্রার্থী হয়ে গেছে, তাহলে মানতে হবে যে সেই রায়গুলো সেই দলের প্রতিপক্ষ। রুদ্রাঙ্ক, সুপ্রিম কোর্ট কিন্তু গতকাল একবারও বলেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় কোথাও কোনো ভ্রান্তি ছিল, একবারও নেগেট করেনি। আপনি কি আচ্ছা আমাকে রুদ্রাঙ্ক একটা কথা বলুন, আপনি কি লাইভ ল বা বার কাউন্সিলের যে লেখাগুলো বেরিয়েছে কালকে শুনানি পর্বে, তার একটা শব্দও পড়েছেন রুদ্রাঙ্ক? একটা শব্দও পড়েছেন রুদ্রাঙ্ক? আমাকে বলুন, আমাকে ছোট্ট করে শুধু উত্তর দিন, আপনি কি একটা শব্দও পড়েছেন? আমি আপনাকে লাইনগুলো তুলে বলবো, আমার কাছে রয়েছে, আমি লাইনগুলো পড়বো, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে যে এটা ভয়ঙ্কর একটা প্রবণতা চলছে। আমি আবার বলছি, ভয়ঙ্কর একটা প্রবণতা। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন এভাবে তো সরকারি চাকরির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলবে। আর রাজ্য সরকারের আইনজীবী কি বলছে? হুজুর আপনি যদি এইরকম যদি এভাবে প্যানেল বাতিল হয়, যদি তদন্ত চলে, আবার আমি রিপিট করছি, রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে এইভাবে যদি সিবিআই তদন্ত চলে, সেটার উপর স্থগিতাদেশ না দেওয়া হয়, সেটা বন্ধ না করা হয়, সংসদীয় গণতন্ত্রের সমস্যা হবে, মন্ত্রিসভা নিয়ে টানাপোড়েন পড়ে যাবে। ঝন্টুবাবুর পরে কাছে আমি চলে যাবো। ঝন্টু বাবু, কি অদ্ভুত না, রাজ্য সরকার তাদের 3 ঘন্টা ধরে উদ্বেগ যে মন্ত্রিসভা নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যাবে, তাই না? আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে এখানে আলোচনা হতো দার্শনিক নন্দন তত্ত্ব, গুরুদেবের গুরুদেব, পৃথিবীর গুরুদেবের গুরুদেব, বাঙালির সর্বোচ্চ গুরুদেব নিয়ে কত আলোচনার জায়গা ছিল। তা না করে আজকে ওনার এই শুভ দিনটিতে, ওনার জন্মদিনে আমরা চোট ছ্যাচোট দিয়ে নিয়ে আলোচনা করছি। ভাবা যায়? আমি বলি যে দেখুন, রাজ্য সরকার কিন্তু 363 7 এবং 8 নম্বর কলামটার স্থগিতাদেশ চেয়ে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেছে। আর তাছাড়া কোনো কিছু তাদের মোটিভ ছিল না। গতকাল রাজ্যের প্রেরিত আইনজীবীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই প্রথমবার সুপ্রিম কোর্টে যে আমরা চাকরি দুর্নীতি এটা সেটা কিচ্ছুতে আছিনি, ওগুলো এসএসসি জানে, আমাদের কোনো দায় নেই। দয়া করে আপনি যেটা বললেন, সংসদীয় গণতন্ত্রের মান মর্যাদা রক্ষা করার জন্য আমার এন্টায়ার ক্যাবিনেট জেলে চলে যাবে, তাকে আটকান কেন? না, 166 3 নম্বর ধারায় রুলস অফ বিজনেস লেখা আছে। আমাদের সংবিধানের রুলস অফ বিজনেসটাকে ভেঙেছে সুপারনিউমিক পোস্ট তৈরি করার নামে এই সরকার। সংবিধানকে সরাসরি ভায়োলেট করেছে 14 নম্বর এবং 16 নম্বর আর্টিকেল। আপনি খেয়াল করুন, এই জায়গাগুলোই কিন্তু একদম কমপ্লিট রেসপন্সিবিলিটি 164 H-এর 2 ধারায় মুখ্যমন্ত্রী এবং তার এন্টায়ার ক্যাবিনেটের। আমার কথা নয় এটা, কালকে সুপ্রিম কোর্ট আরেকবার প্রতিষ্ঠা করেছে। সুপ্রিম কোর্টের পুরো দিনের ভার্সনটা ভালো করে খেয়াল করুন। প্রত্যেকে এখন অ্যাপসের মাধ্যমে সুপ্রিম কোর্ট কি বলেছে উইথিন সেকেন্ড পেয়েছে, যে কি বলেছেন সুপ্রিম কোর্ট, যে এটা কি সিস্টেমেটিক ফ্রড, সিস্টেমেটিক বলেনি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সিস্টেমিক ফ্রড বলেছে। অর্থাৎ শুধু তাই নয়, আমি একটুখানি বিরত করবো, আমি তন্ময়বাবুর কাছে যাবো। সিজেআই বলছেন, বিচারপতি বলছেন, প্রধান বিচারপতি, আইদার ইউ হ্যাভ দ্য ডাটা, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ডাটা থাকুক বা না থাকুক, you were duty bound to maintain the documents in digitized form. Now there it is obvious that there is no data. You are unaware of the fact that your service provider has changed another agency. যে নাইসা খাই না মাথায় মাখে গেল কোথায়, উবে গেল নাকি তন্ময়বাবু? দেখুন, এটা হচ্ছে তো জানেন আজকে এসএসসি নিয়োগ করছে, এসএসসির সার্ভারে এসএসসির কম্পিউটারে কোনো ডেটা নেই, তারপরে সিবিআই গিয়ে কোথায় গুড়গাঁওতে গিয়ে এক জায়গায় রেড করে সেখানে এসএসসি ডেটা খুঁজে পাচ্ছে। তো এই জন্যে আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বলতে হয়েছে। আর এই যে হচ্ছে দেখুন, আজকে আগের দিনের হিয়ারিংয়ের সময় তিনি বলেছেন যে প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে, এটা সম্পূর্ণ জালিয়াতি। তো তারপরে এই সরকার কি করছেন? এই সরকার হাইকোর্টে চেষ্টা করেছে যে করে হোক অযোগ্যদের রক্ষা করতে, যোগ্যদের সামনে রেখে, তো সেটা পারেনি।
ওরা এখন জানেন ওরা অযোগ্যদের রক্ষা করতে পারবেন না, এবং ওরা যোগ্যদের রক্ষা করতে কখনোই ইন্টারেস্টেড না। ওরা তাদের কাছে পয়সা পায়নি, কিছু করতে চায় না, সেই জন্য ওরা সুপ্রিম কোর্টে গিয়েছে এখন মন্ত্রীদের বাঁচাতে। কারণ ওরা হচ্ছে যোগ্যদের বাঁচাতে যায়নি, অযোগ্যদের বাঁচাতে যায়নি, কারণ অযোগ্যদের বাঁচানোর সমস্ত চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি। তার মধ্যে আছে আপনার সুপার নিউমারি পোস্ট। আর আপনি যেটা বললেন কালকে এই যে স্টে অর্ডারটা, এইটা হচ্ছে বারবার কালকে এসএসসি বলেছে যে আমরা আলাদা করতে পারবো, আমাদের একটা সময় দিন, আমাদের কথাটা বিশ্বাস করুন। তো তারপরে সুপ্রিম কোর্ট বলেছে যে এতজনের চাকরি চলে যাওয়া, তার থেকে তো অন্তত তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। সেইটা চিন্তা করে আজকে তাদেরকে এই 16 জুলাই আবার নিশ্চিতভাবে যে কথাটা তনয়বাবু ফিরদৌস শামীমের কথা আমরা শোনালাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা শোনালাম, মূল আইনজীবী যারা তারাও কিন্তু প্রত্যেকে বলছেন যে না, কোনো নির্দোষের যেন চাকরি না যায়। নিশ্চিতভাবে আরে রুদ্রাঙ্কবাবু, কেউ তো পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছিলেন, কেউ তো নম্বরটা পেয়েছিলেন, তাদের একজনেরও চাকরিটা যাবে কেন? আমরা তো তাদের পাশেও কিন্তু রিপাবলিক বাংলা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে একটাই, আপনি কি বিচারপতির এই পর্যবেক্ষণগুলোকে অস্বীকার করতে পারবেন? আপনি আজকে, হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটার নাম চা আড্ডার ভোট, হাতে চা নিয়ে আপনি বসে আছেন, আমিও বসে আছি। বলুন তো, রাস্তায় যারা বসে আছে তাদের কি চলছে? আপনি অস্বীকার করতে পারবেন যে এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে থেকে যে কথাটা স্বীকার করে নিয়েছে যে তারা দুর্নীতি করেছে, দুর্নীতি হয়েছে, এ কথা তো স্বীকার করে নিয়েছে, তাদের সেই দুর্নীতির জন্য কিছু যোগ্য চাকরি হারাও কেন রাস্তায় বসবেন? একজনই বা কেন বসবেন? রুদ্রাঙ্কবাবু, একদম ঠিক। আমার কথাটা এখানেই যে এই যে বিজেপি দলটা যে রাজনীতির মঞ্চে নেমে গেছে, আমার কথাটা হচ্ছে যে না না, আরে বাবা, বিজেপির কথা বলেনি, কেন খারাপ লাগে? দূর মশাই, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম বিজেপি নয়। একজন চাকরি প্রার্থীর সাথে তাদের ফ্যামিলিরা জড়িয়ে আছে, তাদের পরিবার রয়েছে, তাদের বাচ্চা রয়েছে, তাদের মা বাবা রয়েছে, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম বিজেপি নয়। প্রথমত না, দাঁড়ান, আগে ন্যারেটিভটা ঠিক করুন আপনার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম কেউ একজনও বিজেপি করেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভা সিপিএম এর সাংসদ, আপনি জানেন? 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 হ্যাঁ কিনা? আবার এক নেগেটিভে চলে যাচ্ছেন রুদ্রাঙ্কবাবু, এক নেগেটিভে চলে যাচ্ছেন। এটা মহা মুশকিল। আপনাকে প্রশ্ন করছি আমি সুপ্রিম কোর্ট নিয়ে প্রশ্ন করছি, আপনি তার উত্তরটা দিন রুদ্রাঙ্কবাবু। আমি তো দিচ্ছি। না দিচ্ছেন না, আপনি রাজনীতির কথা বলছেন, আমি মানুষের কথা বলছি। আমি তো মানুষের কথা বলছি, আমি তো বারবার বলছি যে কি করে আপনি বিজেপি সিপিএম না তুলে আপনি মানুষের কথা বলুন। ঝন্টু দা যে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে আপনাকে প্রশ্ন করেছি, আপনি তার উত্তরটা দিন। আমি আবারও বলছি, পয়েন্টে বলুন, বলতে নিশ্চয়ই দেব। আমি আবারও বলছি যে একজনও চাকরি প্রার্থী যাদের চাকরি বিজেপি এবং বাম মিলে খাওয়ার চেষ্টা করছে, তাদের একজনের চাকরিরা খেতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে। না না, দাঁড়ান, আমি কেন বলছি? আপনি তো এত কথা বলছেন, আপনি তো কখনো বলেন না যে এই দেশটাকে কিভাবে বিক্রি করে দিচ্ছে রাজ্য, আমাদের কেন্দ্র সরকার। আপনি কি প্রধান বিচারপতির রাজনৈতিক ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন তুলছেন? আপনি তুলে থাকেন। আমি বলবো আমার সহকর্মীদের নিজে ডিসক্লেমার চালাতে, সহকর্মীদের নিজে ডিসক্লেমার চালাতে। রুদ্রাঙ্কবাবুর বক্তব্য একেবারেই একান্ত তার, রিপাবলিক বাংলার নয়, কারণ বিচার ব্যবস্থাকে অপমান করা যায় এমন কোন শব্দ রিপাবলিক বাংলা উচ্চারণ করে না। আপনি আবার এই কথাটাই বলছেন। আপনাকে আমি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়ে প্রশ্ন করেছি, আপনি রাজনৈতিক কথা আনছেন কোত্থেকে রুদ্রাঙ্কবাবু? আমি তো বুঝতে পারছি না। আমি সিজিআই এর কথা বলেছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, দেশের প্রধান বিচারপতি। সেটাই বলছি যে এরা যে কাজটা বলছে যে আপনারা কি করে পারেন এতগুলো লোকের চাকরি বাতিল করে দিতে, আপনারা আগে বুঝুন। এটা তো বলেছে আজকে হাইকোর্টের যে রায়টা দিয়েছে, যেটা নিয়ে একদম বিজেপি লাফালাফি করছিল, সেটা তো লাফালাফিটা বন্ধ করে দিল না। বলছে তো, বুঝতে হবে তো না যে এতগুলো চাকরি বাতিল করা যায় না, তাদের পরিবার আছে, তাদের মা বাবা আছে, তাদের লোক আছে, এটা এই ধরনের সুযোগ দিয়েছে। আপনাকে বলি, এই ধরনের কোন না, রায় পড়েননি, লাইভটা পড়েননি উনি, রায় পড়েননি বলে সমস্যা হচ্ছে। আমি ঝন্টুবাবুর কাছে যাবো। ঝন্টুবাবু, খুব সংক্ষেপে, রায়টা উনি পড়েননি বোঝাই যাচ্ছে, কারণ এই ধরনের কোনো কথাবার্তা সিজিআই রিটেন রায়তে নেই। রিটেন রায়তে কোথাও যে ধরনের কথা রুদ্রাঙ্কবাবু বলছেন সেটা কোথাও নেই, যে লেখাটা আপলোডেড হয়েছে তার মধ্যে নেই। বরঞ্চ সিজিআই কি বলেছে, চাকরি বাতিল কিভাবে হবে তা নির্ধারণ হবে 16 জুলাইয়ের পর, কারণ এসএসসি বলছে, এখন গিয়ে বলছে, হাইকোর্টে বলতে পারেনি, যোগ্য অযোগ্যের তারা একটা পার্থক্য, ফারাক কোথায় করে দেবেন। তাও কিসের উপর ভিত্তি করে চন্দ্রবাবু? সিবিআই এর উপর ভিত্তি করে। তাদের ভরসা কিন্তু সেই সিবিআই। রুদ্রাঙ্কবাবু বোধহয় সম্ভবত এটা জানেন না। চন্দ্রবাবু, আমি প্রথমেই বলি, এটা টাইম কিলিং ট্যাকটিক্স নিয়েছে এসএসসি। খেয়াল করুন, এই 16 তারিখটা পলিটিক্যাল ভোটটা উঠতে যাবে,
কারণ বারবার হলফনামায় এসএসসি বলেছে, সরকার বলেছে আমাদের কাছে কোনো কাগজ নেই। দ্বিতীয়, সিবিআই যে কাগজটা তুলেছে সিডিতে মাত্র 30% অফ দ্য টোটাল ওএমআর। তৃতীয়, দেখুন এখানে পরিষ্কার বলেছে যে কালকে সিজিআই প্রশ্ন করেছে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, তাহলে আরটিআই করে যে কাগজগুলো পেয়েছে সাধারণ এই যে প্রার্থীরা, সেগুলো কি তাহলে জাল? এসএসসি চুপ ছিল, অর্থাৎ বকলমে আরটিআই যে কাগজগুলো আমরা পেয়েছি, আমাদের ক্যান্ডিডেটরা পেয়েছে, যেটার ভিত্তিতে তারা বলছে যোগ্য, সেগুলো জাল, কারণ আমার কাছে তো কোনো ওএমআর নেই। এটা জাস্ট ডিলেইং ট্যাকটিক্স দিয়েছে। আমি আপনাকে পরিষ্কার বলি, আরে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ভাবুন তো, যে সুপ্রিম কোর্ট বলছে মুচলেখা দিয়ে ছাত্রদের পড়াবে মাস্টারমশাইগণ। বেশ বেশ, খুব ভালো। কোথায় দাঁড় করিয়ে দিয়েছেন সমাজটাকে? কোথায় দাঁড় করিয়ে দিয়েছেন? আমার আরেকটা বিষয় একটুখানি আমি খুব সংক্ষেপে আপনার কাছে বুঝতে চাইবো, আমি বিরতিতে যাওয়ার সময় হয়ে এসেছে, খুব সংক্ষেপে বলবেন। এসএসসি কালকে সেই সিবিআই এ ভরসা করি ৮,০০০ জনের একটা ৮,৩24 হ্যাঁ এই নাম্বারের একটা তালিকা দিয়েছে আপাতত। কিন্তু এই আপাতত তালিকাটাই তারা সিবিআই এ ভরসা করেই তারা সুপ্রিম কোর্টে দিল, আগে কেন দিল না, হাইকোর্টে কেন দিল না? না, আমি পরিষ্কার বলি, কালকে কিন্তু ৮,৩24 জনকে প্রথমে দেয়নি, তারা স্টিল দাঁড়িয়েছিল ৫,২৫০ জনে। ঠিক আছে, তখন বিকাশবাবু সিবিআই এর ডকুমেন্টস বের করে যখন বললেন না আপাতত ৮,৩24 জন এখানে দেখাচ্ছে, তখন দেখুন এসএসসি কিভাবে বিভ্রান্ত করছে, হাইকোর্টকে বিভ্রান্ত করতে যাচ্ছে, সুপ্রিম কোর্টকে। ৫,২৫০ জনের নাম বলছে, অথচ বাত্য বসু প্রেস স্টেটমেন্ট করে ৫/৫/২০২২ বলেছিল ৫,২৬১ জনের পদের জন্য মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশে আমরা বলেছেন। এখান থেকেই তো ঝন্টুবাবু প্রশ্নটা থেকে যায়, যেটা রুদ্রাঙ্করা বুঝতে চাইছেন না, কি কারণে বুঝতে চাইছেন না আমিও সত্যি বুঝতে পারছি না, যে এই এসএসসি আদতে করতে কি চাইছে। সবথেকে বড় কথা কাল সুপ্রিম কোর্টে রাজ্য এসএসসির দায় ঠেলাঠেলিও আমরা দেখেছি। আমরা ফিরবো আলোচনায় ছোট্ট একটা বিরতির পর। কংক্রিটো নামটাই যথেষ্ট। দুর্নীতির অভিযোগে তদন্ত চলবে, ঝুলে রইল চাকরি হারাতের ভবিষ্যৎ। যোগ্য অযোগ্য বাছাই হলেই চাকরি বাতিল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত। ১৬ জুলাই পর্যন্ত রক্ষা কবচ চাকরি হারাদের রক্ষা কবচ পেল মন্ত্রিসভা। ৮,০০০-এর বেশি নিয়োগ বেআইনি, সিবিআই এর দেওয়া হিসাব মেনে সুপ্রিম কোর্টে বেআইনি নিয়োগের তথ্য দিল এসএসসি। কেন গোটা প্যানেল বাতিল হবে জানতে চাইল প্রধান বিচারপতির বেঞ্চ। নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, চাকরি বাতিল মামলায় কড়া প্রতিক্রিয়া দেশের প্রধান বিচারপতির। সরকারি চাকরির প্রতি আস্থা হারাবে মানুষ, মন্তব্য প্রধান বিচারপতির। জঙ্গিপুরে বিজেপি এজেন্টকে বেধড়ক মারধর, রঘুনাথগঞ্জের ৬৩ নম্বর বুথে তুমুল উত্তেজনা। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের। অবরোধ তুলতে গেলে বচসা, পুলিশ বিজেপি প্রার্থীর মধ্যে ধস্তাধস্তি। মুর্শিদাবাদের পাহাড়পুরে ভোটকর্মীদের উপর হামলা, ইভিএম নিয়ে ফেরার পথে হামলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। ফিরে এলাম আমরা এবং আবারও আমরা সরাসরি আলোচনায় চলে যাব। খুব সংক্ষেপে আমরা প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করবো। আমি প্রথমেই যাব আপনার কাছে শর্মাবাবু। দেখুন একটা কথা, না আমি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে একদিকে বলা হচ্ছে যে ৮,৩২৪ এদের চাকরি থাকার কথা নয়, এরা অযোগ্য। অন্যদিকে আরটিআই যারা করেছে তাদের কাছে বলা হয়েছে না আমাদের কাছে তো কোনো তথ্য নেই, আপনাকে দিতে পারছি না। আমি না ভীষণ রকমভাবে কনফিউজড, সত্যিটা ঠিক কি? দেখুন সত্যটা দুটো মিলছে না, আপনি এটাই তো বলার চেষ্টা করছেন। কিন্তু এইটা জানবেন যে আমরা জানি না যে এই যে আরটিআই করে পেয়েছে, আবার শোনা যাচ্ছে তার আগে নাকি এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আরটিআইটা ঠিক না হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে সমস্ত ওএমআর, সেটা ঠিক। তবে একটা জিনিস জানবেন যে কলকাতা হাইকোর্টে যে স্ট্যান্ডটা এসএসসি নিয়েছে যে যোগ্য অযোগ্য পার্থক্য করা সম্ভব নয়, আমাদের সার্ভারে ওএমআরের কপি নেই, ওএমআরটি নষ্ট হয়ে গেছে, তার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে কালকে সুপ্রিম কোর্টে বলেছে হ্যাঁ আমরা সে আলাদা করে দেবো। আপনারা আলাদা করতে পারবো। কবে বললেন? আপনারা জানবেন প্রধানমন্ত্রী রাজ্যে এসে যখন বলেছেন এই এসএসসি সম্বন্ধে, ওরা বুঝতে পেরেছেন যে এবার চাপে পড়েছেন। যে প্রধানমন্ত্রী এসে যখন বলেছেন, তিনি যখন জিনিসটা নিয়ে দেখছেন তখন খুব একটা বেশি সুবিধা হবে না, আর চেপে রাখা যাবে না। তাতে আমি কিছুটা আশা করছি যে ওরা হয়তো ১৬ই জুলাই কিছু একটা ডেটা নিয়ে আসবেন।
তার সত্যতা মিথ্যে, সত্যি মিথ্যে সেটা পরে বিচার হবে। ডেটা নিয়ে তো বড় প্রশ্ন, ডেটা নিয়েই তো সবথেকে বড় প্রশ্ন উঠে যাচ্ছে, ডেটাটা আসবে কোথা থেকে? ওরা চেষ্টা করবেন মনে হচ্ছে সেটা ভালো। একদম সরাসরি প্রধান বিচারপতির কথাই শোনাচ্ছি। ক্যান দেয়ার বি গ্রেটার ব্রিচ অফ সিকিউরিটি প্রোটোকলস? এর থেকে বড় নিরাপত্তার গাফিলতি কি কিছু হতে পারে? ইট ইজ ওয়ার্স টু হ্যাভ ইউর ডেটা ইন সাম আউটসোর্সিং এজেন্সির সার্ভার। এসএসসি ডেটা আউটসোর্সিং এজেন্সি, এই যে বললাম নাইসা খায় না মাথা আমাকে, যার অস্তিত্বটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, তার কাছে যাওয়াটা একটু ভয়ঙ্কর বিষয়। আবার বলছি, কোনো রাজনৈতিক দল নন, দেশের প্রধান বিচারপতি। আপনি আবার শুনুন, দেশের প্রধান বিচারপতি বলছেন রুদ্রাঙ্ক। আমি বলি যে হাইকোর্টের রায়টা নিয়ে তো মাতামাতি হলো, কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টে সেটা স্থগিতাদেশ পেলো। তাহলে এটা নিয়ে আর বলার কিছু নেই, সেখানে কিছু তো একটা আছে যে জন্য স্থগিতাদেশ পেলো। আর আমি বলি যে আমার পাশে যে দুজন বসে আছে, এনারা হচ্ছেন একদিকে গল্প লিখছে, একদিকে ওরা ভবিষ্যৎবাণী করছে, এবং ওরা সবকিছু বলে গোয়েন্দা ভাবও আছে ওনাদের মধ্যে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই যে ঝন্টু এত ভালো কথা বলছে, এত মানুষের জন্য ভাবছে, কিন্তু ওনাকে যদি একটা ছোটভাবে প্রশ্ন করি যে আপনি এত তো বললেন, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন, আপনি যদি পিএমও কেয়ার ফান্ডের টাকাটা কোথায় গেল ওর জন্য একটা আরটিও করতে পারবেন? পারবেন না। এখান থেকে বোঝা যায় যে আপনি কাদের হয়ে কাজ করছেন। আমি স্বশাসিত একটা আমি সবাইকে একটু বিরত করবো, আমি দর্শকদের বলি 8:33 বাজে, আমার ঘড়িতে 8:33 বাজে, 33 মিনিট পর রুদ্রাঙ্ক বুঝলো আমরা পিএম কেয়ার ফান্ড নিয়ে আলোচনা করছি, তাই তো রুদ্রাঙ্ক? 33 মিনিট পর রুদ্রাঙ্ক বুঝলো আমরা পিএম কেয়ার ফান্ড নিয়ে আলোচনা করছি। রুদ্রাঙ্ক, ছেলে মেয়েগুলো সব চিন্তা করে না, দুর্নীতি হয়েছে সেটা কোর্ট দেখবে, কোর্ট বুঝবে, কিন্তু আমাদের দল দুর্নীতিকে কোনোদিন সাপোর্ট করেনি। আমাদের দল কোনো নেতা দল থেকে বহিষ্কার করেছে। এইখান থেকে রুদ্রাঙ্ককে আমার একটা প্রশ্ন, তোমাদের দল কোনোভাবেই কোনো দুর্নীতিকে সমর্থন করেনি, তাহলে মঞ্চে দাঁড়িয়ে এই রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী কেন বলেন? বলুন তো, 100 লোককে চাকরি দিয়ে কেউ নিজের 2-1টা লোককে চাকরি দেয় না? কেন প্রাতিষ্ঠানিক শিলমোহর দেন? কেন মঞ্চ দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী এটা বলেন যে আমি একবার বলছেন না না আমি এসব ডিপার্টমেন্টের ব্যাপার দেখি না, এসব দপ্তর দেখে আমি দেখি না, আবার বলছেন আমার হাতে 100 লাখ চাকরি রয়েছে, এত কিছু রয়েছে, আবার বলছেন আরে ভুল হলে বলতেন সংশোধন করে নিতাম, কেন সবার চাকরি খাচ্ছেন? এই এত রকম কথা কেন ওঠে যদি প্রাতিষ্ঠানিক শিলমোহর না পড়ে দুর্নীতিতে? মুখ্যমন্ত্রী মঞ্চ দাঁড়িয়ে রুদ্রাঙ্ক কি করে বলেন যে বলুন তো 100টা চাকরি দিলে কেউ নিজের 2-1টা লোককে চাকরি দেয় না? মুখ্যমন্ত্রী যেটা বলেন তিনি সেটা তার দায়িত্ব আছে, তিনি বলেন। আমি ওনার কথা আমি বলছি না না শুনুন আপনি ওনার বলবেন মানুষকে ভোট দিয়েছেন, না না আপনার এত বড় অধিকার হয়ে যায়নি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে লাইসেন্স দিয়েছেন বলতে পারেন না, আপনি বলতে পারেন ওনাকে জনগণ ভোট দিয়ে ওখানে বসিয়েছে, উনি মানুষের কথা বলে, আপনারা বলেন কথাগুলো বলতে পারেন না, আপনারা নিজেদের দিকে তাকান, আপনি এরকম করে বলতে পারেন না। আমি আপনাকে বলছি আপনি তো বড় বড় একটা কথা শুনে রাখুন, এই সিবিআই এবং এই ইডি বা এই কোর্ট যদি সঠিকভাবে কাজ করে না, গুজরাটের অমিত শাহ এবং এটা আপনি শুনে রাখুন, এটা আপনি বুঝে নিন। আপনাদের দল আজকে বলছেন নেতা, আপনাদের লজ্জা করে না, আপনাদের লজ্জা লাগে না, আর ঝন্টুদা বসে আছে, ঝন্টুদা বলতে পারছে না যে কেন্দ্র সরকার উনি একটা কথা করে আছে, উনি একটাই বুলি আটকে আছে, সবাই বিজেপির হয়ে কাজ করছে, ও সিজেআই অবধি চলে গেছিল, যার জন্য আমি বললাম আমার সহকর্মীদের ডিসক্লেমার দেওয়ার জন্য। ঝন্টুবাবু, আমি খুব সাদা মাঠা, আমার একটা আমি সত্যি মানে এত বুঝি না। আমি কাল প্রধান বিচারপতির যে বক্তব্য লাইভ লতে পড়েছি, আমি সেখান থেকে দেখতে পাচ্ছি যে আমি তার বেসিসেই প্রশ্নগুলো করছি। 8324 জনের চাকরি সিবিআই বলছে যে আমরা বলছি এরা অযোগ্য, সিবিআই এর কাছে তথ্য নিয়ে এসএসসি বলছে, এসএসসিকে সেই ভরসা করতে হলো সিবিআই এর উপরে। রুদ্রাঙ্ক বলছেন এবার যখন রুদ্রাঙ্ক দেখছেন আর এ দুর্নীতি চেপে রাখা যাবে না, তখন বলছে দল সমর্থন করে না। তাহলে বেশ, রুদ্রাঙ্কর কথা ধরে জিজ্ঞেস করে দল সমর্থন না করলে ঝন্টুবাবু মুখ্যমন্ত্রী কি করে বলেন এ কথা? 100 জনকে চাকরি দিলে কে নিজের 2-3 জনকে চাকরি দেয় না? আপনি পুরো ধারাবাহিকভাবে 13 বছরের যদি পার্ট বাই পার্ট হিসাবগুলো দেখেন, রাজ্যের মুখ্যমন্ত্রী
অন্যতম এই দুর্নীতির এজেন্ট। কেন বলছি? 2009-এ ইন্টিগ্রেটেড অনলাইন এক্সাম সিস্টেমটা বামেরা চালু করে দিয়ে বলেছিল সমস্ত এসএসসির ডেটা এবং অন্যান্য চাকরির ডেটা ডিজিটালাইজ করতে হবে। ওই যুগে যখন ডিজিটাল মাধ্যম তখন আসেনি ভালো করে, 11টা, ওরা 10টা এসএসসি নিয়ে গেছে, 10টার ব্যাকআপ রেখে গেছে। এরা 12তম এসএসসির ব্যাকআপটা ওই আইনে ঢোকালেন না। 2006-এ একটা নির্দেশ ছিল হার্ড কপি 3 বছর সংরক্ষণ করা যাবে, বামেদের সময় আইন। দেখুন আইনটাকে পাল্টানোর পরে দুর্নীতিটা করলো, তার মানে ইচ্ছেই ছিল এইসব পাল্টে নিয়ে দুর্নীতিটা করা। এগুলো কে করেছে? আইনটা তো ক্যাবিনেট, মুখ্যমন্ত্রী করেছে। তারা করলো কি 6 মাস রাখবে ব্যাকআপ। 30 বছর ডিজিটাল কপি রাখার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুক, তার নেতৃত্ব, তার ক্যাবিনেট, তিনি লেট করছেন। যেখানে কালেক্টিভ রেসপন্সিবিলিটি সংবিধান তাকে দিয়েছে, তিনি কি করে 6 মাস সেটাকে নামিয়ে দিলেন? এবং কেন রাখলেন না? এই প্রশ্নগুলো ধাপে ধাপে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যখন জাজ করছে, তখন আলটিমেটলি একটা মুখই চলে উঠে আসছে ক্যাবিনেটের, মুখ্যমন্ত্রীর মুখ। কালেক্টিভ রেসপন্সিবিলিটি। আরেকটা কথা, আমি বিজেপি দালাল নই, আমি এখানে প্রশ্ন করতে আসিনি, প্রশ্ন সমাধান করবে, উত্তর আমি দেব, তোমার কথাতে আমি উত্তর দেবো না। আরেকটা কথা বলছি তোমায়, যে খেয়াল রাখবে যখনই এটা হয় না দুর্নীতিটা, তখন 4টে জোনে এসএসসি হতো বামেদের সময়। এই 4টি জোনে ওএমআর শিট এবং তার উত্তরপত্র কিভাবে দেওয়া হয়েছে জানো? হাতে হাতে একটা প্রশ্নপত্র, যেখানে কনফিডেন্সিয়াল প্রশ্ন। আমি প্রশ্নটা তুলছেন মন্ত্রিসভা নিয়ে প্রশ্নটা তুলছেন, এখান থেকে রুদ্রাঙ্গ আমি বুঝতে পারছি। সন্টুবাবু প্রশ্নটা হচ্ছে মন্ত্রিসভা নিয়ে। আমি তন্ময়বাবুর কাছে জানতে চাইবো, আমি শুধু একটা কথা মেনশন করি, কল, রাজ্যের আইনজীবী কল, তিনি কি বলছেন everyone involved, the legal department, the finance department, the advocate general, up till the cabinet, etc. will be subjected to CBI inquiry. আবার কল কি বলছেন? There is no proof, nothing, but everyone will be subjected to inquiry. The parliamentary democracy, where will it go? সংসদীয় গণতন্ত্রের বিপদ আজ করছেন কল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে থেকে। এই আশঙ্কার জায়গাটা, মন্ত্রিসভার এই উদ্বেগের জায়গাটা কেন 8000 জনের তালিকা দেওয়ার ক্ষেত্রে? দেখুন, এটার কারণ হচ্ছে তারা জানেন তারা দোষী, তারা জানেন দুর্নীতিতে তারা যুক্ত ছিলেন, তারা জানেন সুপারনিউমারি পোস্টে তারা মিটিং করে ঠিক করেছিলেন। তো এখন অর্ডারে রয়েছে জিজ্ঞাসাবাদ করতে পারবে, প্রয়োজনে গ্রেপ্তার বন্ধ করতে পারবে। একদম সেই জন্যে প্রয়োজনে বলা আছে, কিন্তু বলা নেই যে গ্রেপ্তার করতেই হবে। তারা তাতেই ভয় পাচ্ছেন, কারণ তারা তো মিথ্যে কথা বলবেন সিবিআইকে, এবার গ্রেপ্তার হবেন। তো সেই জন্য এই ভয় থেকে সেটা আসছে। এটা কি আশঙ্কা জায়গা রুদ্রাঙ্ক? এই রুদ্রাঙ্ককে বলবো, এটা কি আশঙ্কা জায়গা? যারা যেগুলো এখানে কোনো আশঙ্কার কিছু নেই। উনি বানানো গল্প ভালো বলতে পারে, উনি বাড়ি থেকে গল্প করে এসেছেন। না না না, বিজেপির দাদারা গল্প করে মানুষের কাছে। না না না, আমি ভয়টা নিচু করে বলছি, আমাদের কোনো ভয় নেই। আমরা বুক চিতিয়ে বলছি, আপনারা চাকরি খেতে এসেছেন। বুক চিতিয়ে বলো না, মানুষের কাছে মাথা নিচু করে ক্ষমা চাও। কথা বলো, দিদি যে কথাটা বললে মুখ্যমন্ত্রী মাথা নিচু করে ক্ষমা চাও। আপনি বলুন না, অমিত শাহ ছেলে কি করছে ক্রিকেট বোর্ডে? এই মুশকিল রুদ্রাঙ্ককে নিয়ে। রুদ্রাঙ্ক 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, রুদ্রাঙ্ক এখনো বোঝেনি যে আমরা কি নিয়ে আলোচনা করছি। আমার ঠিক রুদ্রাঙ্ক, আমি আবার বলছি, আপনি কি আরেকবার শুনবেন যে কল যে কথাটা বলেছেন আমি এক্ষুনি বললাম, শুনেছেন? ঠিক 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 বলছেন না? আমি চাইলে কি আরেকবার লাইভ ল থেকে আমি আরেকবার বলতে পারি। আপনি আমি বলুন না কল কি? আমার কথাটা একটাই। না আমার প্রশ্ন একটাই, এই আশঙ্কাটা কল রাজ্যের আইনজীবী হয়ে যিনি দাঁড়িয়েছেন, 3 জন ছিলেন, তার মধ্যে একজন কল, তিনি কেন এই আশঙ্কাটা করছেন? হুজুর, দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি, হোয়ার উইল ইট গো? কেন এই আশঙ্কার জায়গাটা? রাজ্যের আইনজীবী কি করতে গেছেন বলবেন? মশাই, আমরা দিচ্ছি তালিকা, চাকরি হারাদের আপনারা কনসিডার করুন, কারা যোগ্য কারা অযোগ্য, যোগ্যদের চাকরিটা খাবেন না হুজুর। এইটাই তো রাজ্যের আইনজীবীর বলার কথা। আমি লাইভ ল পড়ে একটা জায়গায় এরকম কোনো সেন্টেন্স দেখতে পাইনি। আমি যদি ভুল করি, ঝন্টুবাবু ছিল এরকম কোনো সেন্টেন্স? আমি কোথাও দেখতে পাইনি এরকম সেন্টেন্স। চাকরি হারাদের লিখেছে, আমি কিন্তু বলা হয়নি। এক্স্যাক্টলি এই জায়গা থেকেই তো প্রশ্নটা। আমি বলছি, এখানে টিভিতে সাধারণ মানুষরা দেখছে, আমি একটা সুন্দর একটা পরিষ্কার একটা ছোট্ট কথাই খুব সহজভাবে বলছি। আপনারা এত কিছু বলছেন, আমি স্থগিতাদেশটা তাহলে কেন পড়লো? কেন পড়লো? কেন বিজেপি চক্রান্ত? কেন হলো? আপনাদের চক্রান্ত কেন? আপনাদের চক্রান্ত বলছে হুজুর আমাদের সময় দিন, আপনাদের চক্রান্ত কেন স্ট্যান্ড করলো? করবো কেন? যে কোনো মানবিক মুখ থেকে
বলে যে এতজনের চাকরি যাবে ওর থেকে ওদের কেন শোনা আপনি আমার কথাটার উত্তর দিন না কেন? আমি দিচ্ছি উত্তরটা আমি দিচ্ছি। আরে বাবা, চাকরিটা আমি ওনার স্থগিত উত্তর রাখা দিচ্ছি। হয়েছে, হ্যাঁ আমি তো আইনের কথা বলছি, আমি লাইভ ল থেকে বলছি। চাকরিটা স্থগিত রাখা হয়েছে, এই চাকরি বলছি, এই অর্ডারটাকে স্থগিত রাখা হয়েছে, হাইকোর্টের অর্ডারটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে 16ই জুলাই পর্যন্ত। এটা শুধু এই কেসের ক্ষেত্রে নয়, আমি আপনাকে এখন খুলে অনেকগুলো স্টেট ভার্সেস পাবলিকের যে কেসগুলো হয় আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি। যতক্ষণ না সঠিক প্রমাণাদি হয়, যেটা আইনের ভাষায় বলে যে কোনো একজন নির্দোষও যেন শাস্তি না পায়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটা আপাতত স্থগিত রাখা হয়েছে। চাকরিহারাদের ভাগ্য ঝুলে রয়েছে 16ই জুলাইয়ের পর। আবার আমি রিপিট করছি রুদ্রাঙ্ক, ভালো করে শুনুন। প্রধান বিচারপতি বলছেন 16ই জুলাইয়ের পর আমরা ঠিক করব কোন কোন চাকরিগুলো বাতিল হবে, কোনটা হবে না। এবার বলুন, একটা কথা আছে আমার, তুমি বলবে এই সময়ের মধ্যে এসএসসি কে আলাদা করতে হবে, না হলে সবাই চাকরি চলে যাবে 16 জুলাইয়ের মধ্যে, না হলে গোটা প্যানেলটা কিন্তু যাবে। ঘুমিয়ে থাকলে হবে না। আপনি আপনাকে বলি শুনুন, ওরা যত যাই বলুক না কেন, ওনারা অনেক গল্প লিখতে পারে, ওনারা অনেক গোয়েন্দা কাজ করতে পারে, ওনারা তোমরা অনেক চুরি করতে পারো, বলো আমরা তোমরা অনেক চুরি করতে পারো, বলো একটা জায়গাতেই যে আপনারা তো এই সুপ্রিম কোর্টের রায় আগে গোয়েন্দা করা ভালো, চুরি করা ভালো না। আপনারা কি বলতেন আর আজকে দেখছি আপনারা কি বলছেন? আপনারা দুর্নীতি করতে পারি, চুরি করতে পারি, ভালো এত কথা বলছেন, সেগুলো তো সব উড়ে গেল। আবার আজকে আপনারা কিছু বলছেন, আবার নেক্সট টাইম বুঝতে পারবেন। আমরা আবারও বলছি, অনৈতিকভাবে আপনারা কিছুই করতে পারবেন না, যত আপনাদের চক্রান্ত কখনো স্ট্যান্ড করবে। মানুষের সামনে মাথা নিচু করে ক্ষমা চাও। একটা শিক্ষক মানে একটা পরিবার, আপনারা বুঝতে পারছেন না কেন রাজনীতি করছেন, কেন রাজনীতি করছেন। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি এত কথা বলছেন, শুনুন না, না না আরে বাবা আপনি কি বলছেন, আপনারা কোন যুক্তিতে বলছেন, আপনারা বলুন না কোন যুক্তিতে বলছেন, দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নিয়ে কথা বলুন না। আরে বাবা আপনারা কি বলেন, পশ্চিমবঙ্গ করছে, আরো দেশ চালাচ্ছেন, দেশের কি অবস্থা, আপনারা মুখ খোলেন কোন সাহসে, কোন সাহসে একটা লাইন। আচ্ছা এবার আমি ঝন্টুবাবু কাছে যাই। ঝন্টুবাবু, নৈতিকতার কথা বলছেন রুদ্রাঙ্ক, নৈতিকতার কথা কেন রুদ্রাঙ্কদের দলের আইনজীবী দাঁড়িয়ে থেকে সুপ্রিম কোর্টে বলেন না? আমি বলছি সুরির সাক্ষী মাতাল হয়েছে একটা মন্ত্রিসভা স্বাধীনতার পরে প্রথম, এই অযোগ্যদের সাক্ষী হয়েছে, সাক্ষী গোপালের ভূমিকা। রুদ্রাঙ্ক ভাই, তুমি তো জিরো পাওয়ার টিচারদের থেকে পড়াশোনা করে আসোনি ভাই, এখানে ন্যূনতম পড়াশোনা তো তুমি কোয়ালিটি এডুকেশনটা নিয়েছো, তাহলে তুমি এই অর্ডারটার উল্টো পাল্টা ব্যাখ্যা দিচ্ছ কেন? তুমি তো অযোগ্যদেরও সাপোর্ট করছো। এই 16ই জুলাই তোমার এই অ্যাটিটিউডে 16ই জুলাই যোগ্যদেরও চাকরি চলে যাবে। তোমরা যদি এই অ্যাটিটিউড নিয়ে চলো এখন থেকে, তোমরা ক্ষমা চাও, অযোগ্য যারা আছে তাদের বের করবে, শপথ নাও। আপনার মনে আছে তুমি তো অযোগ্য টিচারদের থেকে পড়ে আসোনি এখানটা, তুমি যোগ্য টিচারদের থেকে পড়াশোনা করে এখানে এসছো, কি ভবিষ্যৎবাণী করছেন সেটা কোথায় আছে প্রয়োজন মনে করো না? তোমার এন্টায়ার মন্ত্রিসভা তারা বলছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, কালকে তোমার আইনজীবী বলছে আমাদের বাঁচান, বিচারপতির ঊর্ধ্বে চলে যাচ্ছে, আমাকে বাঁচান। তোমরা অযোগ্যদের সিবিআই ইন্টারভেনশনে বাধা দিচ্ছ, মানে কাকে বাঁচাতে চাইছো? কাকে বাঁচাতে চাইছো তোমরা? কাকে বাঁচাতে চাইছো? গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা উজাড় করে দিয়ে। আমি রুদ্রাঙ্কর কাছে একটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে রুদ্রাঙ্ক বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার, তৃণমূল তারা এই প্রত্যেকটি একটি শিক্ষক একটি পরিবার, রুদ্রাঙ্ক এক্ষুনি বলল। আচ্ছা একটি শিক্ষক একটি পরিবার প্রত্যেককে বাঁচাতে চাইছে, নিঃসন্দেহে খুব ভালো কথা। ব্রাত্য বসু নিজে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে কি যেন মানবিকতার খাতিরে, মানবিক না বলেছে মুখ্যমন্ত্রী মানবিক নির্দেশে, মানে মুখ্যমন্ত্রী জড়িয়েছে এই নামটায়, একদম মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশে 5000 একটা সংখ্যা, 5261 এতজনকে চাকরি দেওয়া হয়েছে। এই মানবিক নির্দেশের সঙ্গে আইনটা ঠিক কোথায় মিলল তার ব্যাখ্যা ব্রাত্য বসু বলেননি। আচ্ছা আরও একটা বিষয়, সেটা হচ্ছে যদি মানবিকই বিষয়টা হয়ে থাকে, এসএসসি আজকে গিয়ে 8000 তো তারা জানলো সিবিআইয়ের কাছ থেকে, আচ্ছা 5000 সামথিং, এই নাম্বারটাই তারা কেন হাইকোর্টে দিল না? কেন রুদ্রাঙ্ক? মানবিক তো এসএসসি তখন ছিল, তোমরা কি প্রথম থেকে ছিলে না এদের পাশে? হঠাৎ করে মনে হয়েছে এদের পাশে দাঁড়াবে এরকম কিছু? মিথ্যা কথা বলেছে এখানে ব্রাত্য বসু বলছেন যে এদের চাকরি চলে যাবে। আরে আপনি কোর্টে যান না, আপনি কোর্টে যান না, বাবা মিথ্যা কথা বলছেন সুপ্রিম কোর্টে যান না আপনি। আরে কোর্টে দেখছে, কোর্টে দেখছে তো এত থাপ্পড় খাচ্ছে না, বুঝতে পারছেন না কে রাবণ, কোর্টে যান না, কোর্টে যান না। কি রুদ্রাঙ্ক আটকে গেছেন এক জায়গাতেই, রুদ্রাঙ্ক আটকে গিয়েছেন। রুদ্রাঙ্ক
খুব পরিষ্কার, রুদ্রাঙ্কর বক্তব্য খুব পরিষ্কার, ওরা নাকি ভীষণ রকম ভাবে মানবিক, কিন্তু এই মানবিকতায় ৮,০০০-এর নাম্বারটা দেওয়ার সময় তারা সিবিআই এ কেন ভরসা করলো, সেটা বুঝতে পারছে না। আমার আজকের এই চা আড্ডা আর ভোট আমি এটা শেষ করার জন্য বলা শুরু করেছি যখন, তখনও রুদ্রাঙ্ক বুঝতে পারলেন না গোটা 1 ঘন্টা আমরা কি নিয়ে আলোচনা করলাম, চলে গেলেন বুলডোজারে উত্তরপ্রদেশ ঘুরতে। বেশ, রুদ্রাঙ্করা ঘুরুন, তবে আমরা নজর রাখবো এই আইনি জটিলতাটা কখন গিয়ে কাটে। যোগ্য চাকরিহারা যারা যোগ্য বলে দাবি করছেন, যারা সত্যিকারের যোগ্য, তারা তাদের সম্মান ফিরে পান কিনা, রাজ্য সরকার এসএসসির দুর্নীতির জন্য যেভাবে পথে বসতে হয়েছে এতগুলো মানুষকে, তাদের কি হয়। আপাতত চা আড্ডা ভোট এক পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।